KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে আজকের আলোচনায়। আর আজ আমরা দেখলাম গতকালই যে দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক পরদিন অর্থাৎ গতকাল বিসিসিআইয়ের তরফে আগামী টি20 বিশ্বকাপ 2026 যে বিশ্বকাপের এখনো পর্যন্ত 2 মাস বাকি 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই এবং সেই স্কোয়াড সামনে আসার পরেই ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন ক্রিকেট মহলে উঠতে শুরু হয়েছে। শুভমান গিল কেন বাদ? অন্যদিকে ঈশান কিষান দলে এসেছেন, জিতেশ শর্মার বদলে দলে এসেছেন রিঙ্কু সিং। এরকম নানা একাধিক চমক যেরকম রয়েছে, পাশাপাশি স্কোয়াডটা আপনাদের জানিয়ে রাখি। সূর্যকুমার যাদব অ্যাজ আ ক্যাপ্টেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন অ্যাজ আ উইকেট কিপার, তিলক বর্মা রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জশপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান অ্যাজ আ উইকেট কিপার। তবে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে শুভমান গিল। শুভমান গিল তাকে আমরা দেখেছিলাম যে শেষ যে টি20 সিরিজ হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, শেষ টি20 সিরিজে যে শেষ ম্যাচটা, সেই শেষ ম্যাচে তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে কিন্তু দলে রাখা হয়নি। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো। শুভমানকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ক্রিকেট মহলে একাধিক প্রশ্ন উঠছে, যেখানে বলা হচ্ছে যে তাকে না জানিয়েই কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং আগে থেকে সূর্যকুমার যাদব অথবা গৌতম গম্ভীর কেউই তার সঙ্গে বিষয়ে আলোচনা করেনি। এই মুহূর্তে তোমার কি প্রতিক্রিয়া এবং ক্রিকেট মহল কি বলছে? দেখো, প্রথম কথা হচ্ছে এটা হিউজ একটা স্টোরি। মানে রিসেন্ট টাইমে এরকম হয়েছে কিনা যে ভারতীয় দলের মানে দুটি ফরম্যাটের ক্যাপ্টেন, এই ফরম্যাটের ভাইস ক্যাপ্টেনকে বিশ্বকাপের আগে ড্রপ করে দেওয়া, এরকম ঘটনা নিয়ে কিন্তু মানে একটা বই হয়ে যায়, মানে এইরকম ঘটনা নিয়ে একটা সিনেমাও হয়ে যায়। তো যাই হোক, তবে তারপরেও বলবো সিদ্ধান্তটা একদম সঠিক। এবারে অনেকে বলবেন যে কেন সঠিক, আপনি কি শুভমান গিলের ফ্যান নন? অবশ্যই শুভমান গিলের ফ্যান। তবে প্রথমেই বলি যে শুভমান গিলকে কামব্যাক যে মানে ভারতীয় নির্বাচক মণ্ডলী এর আগে যে কামব্যাক করিয়েছে, কি ভিত্তিতে করিয়েছিল সেটাই বুঝতে পারিনি আমি। মানে যেখানে একদম টিম সেট ছিল সেখানে হঠাৎ করে শুভমান গিলকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিয়ে আসা, তাকে সহ অধিনায়ক করে দেওয়া, এবং যার ফলে ব্যালেন্সটা কম্বিনেশন, গতকাল তুমি যদি প্রেস কনফারেন্স দেখো সেখানে কিন্তু বারবার একটা কথাই বলছেন অজিত আগারকর এবং সূর্যকুমার যাদব, মানে দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সেক্রেটারি, তার দুপাশে ক্যাপ্টেন এবং চিফ সিলেক্টর বসে একটা কথাই বলছেন যে যথেষ্ট ভালো ক্রিকেটার শুভমান গিল, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। তার ক্রিকেটিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অল অ্যাবাউট কম্বিনেশন। তো কম্বিনেশন তো দক্ষিণ আফ্রিকা সিরিজেও মানে ঘাটার ছিলই, মানে ঘাটবে এটা জেনেও তো তাকে কামব্যাক করানো হলো। এতে কি হয়, এতে কিছু কিছু জায়গায় না সম্পর্কটা খারাপ হয়ে যায়, শুভমান গিলের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। এবং যাই হোক, যেটাই হোক না কেন, এই যে টিমটা করেছে, টিমটা কিন্তু ভালো টিম হয়েছে এবং যথেষ্ট ব্যালেন্স টিম হয়েছে। আর সঞ্জু স্যামসনের কথা আমি এর আগেও বলেছিলাম যে সঞ্জু স্যামসন কিন্তু ফিনিশার নন। যদি সঞ্জু স্যামসনকে নিচের দিকে নামানো হয় তাহলে এটা সঞ্জু স্যামসনের প্রতি অবিচার করা হবে। এবং গতকাল তুমি যদি দেখো প্রেস কনফারেন্স, সেখানে বারবার একটা কথা বলেছেন যে আমরা চাইছি উইকেট কিপার ব্যাটার যিনি থাকবেন তিনি যেন ওপেনই করেন অভিষেক শর্মার সঙ্গে। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেল যে সঞ্জু স্যামসন ওপেনই করবেন। সঞ্জু স্যামসন যদি না খেলেন তাহলে ঈশান কিষান ওপেন করবেন। ঈশান কিষান ইনক্লুডিংটাও কিন্তু একটা বার্তা বাকি সব ক্রিকেটারদের যে ডোমেস্টিক সার্কিটে ভালো করলে সেটা বৃথা যাবে না, সেটা কিন্তু নজরে রাখছে বিসিসিআই। এবং অবশ্যই একটা সাহসী সিদ্ধান্ত যে ঈশান কিষানকেও তারা ডেকে নিয়েছেন। রিঙ্কু সিং দলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, একদম রিঙ্কু সিংকেও নিয়ে আসা হয়েছে। জিতেশ শর্মার দোষ কিছুই ছিল না। অনেক সময় কি হয়, কিছু না করেও মানে মানে দল থেকে সরে যেতে হয়, মানে কোনো দোষ না করেও। জিতেশ শর্মার যে পার্ট রোল মানে প্লে করার সেটা তিনি করেছেন, কিন্তু ওই 15 জনের দল এর থেকে বেশি নিতে পারবেন না ভারতীয় নির্বাচক মণ্ডলীরা। এবং যার ফলস্বরূপ এই টিম হয়েছে, টিম ভালো হয়েছে, টিম নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এরকম সাহসী সিদ্ধান্ত শুভমান গিলকে নিয়ে, এটা বোধহয় অন্যান্য ক্রিকেটারদের বার্তাও যে
অতীতের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু চলবে না। মানে তুমি বর্তমানে কিরকম রান করছো, তোমার ব্যাট কি আদৌ কথা বলছে, সেটার উপর কিন্তু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এবং লেগাসি থাকবে লেগাসির জায়গায়, বর্তমান ফর্ম থাকবে বর্তমান ফর্মের জায়গায়, এবং সেই ভিত্তিতে কিন্তু টিম সিলেকশন হবে। একদমই জয়জ্যোতি। এবং অনেকে বলছেন যে শুভমান গিলকে না জানিয়ে এটা করা হয়েছে, কোথাও গিয়ে তার প্রতি অবিচার হয়েছে। কারণ তুমি যদি দেখো যে চলতি বছরে টি-20-তে স্ট্রাইক রেট কিন্তু শুভমানের যথেষ্ট ভালো সূর্যকুমারের থেকে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে রাখা হলো, তিনিও তো ফর্মে ছিলেন না, তার ব্যাটেও তো বলা যেতে পারে যে রানের একেবারে খরা চলছিল। তাহলে অধিনায়ক বলেই কি তিনি ছাড় পেয়ে গেলেন? একটা কথা বলি, এখানে আমি একটা স্ট্যাট বলছি। শুভমান গিলের যে স্ট্যাটটা, 15টি টি-20 ইনিংসে 291 রান, স্ট্রাইক রেট 137.26। আর সূর্যকুমার যাদবের স্ট্যাটসটাও বলি, 19টি টি-20 ইনিংস, 218 রান, 123.2 স্ট্রাইক রেট। তুমি যেটা বললে একদম সঠিক, যে স্ট্রাইক রেট বা ওভারঅল পারফরমেন্সের দিক থেকেও কিন্তু সূর্যকুমার যাদবের থেকে বেটার শুভমান গিল এখানে পারফরমেন্সের কথা যদি বলো। তবে ওই একটা কথাই বলবো যে অল অ্যাবাউট কম্বিনেশন পারমুটেশন, এটার জন্যই এই টিম সিলেকশন। এবং সেই জন্য বলার বিষয় এটাই যে শুভমান গিলকে এখানে কিন্তু সরিয়ে রাখা হয়েছে, এবং এটা বার্তা সূর্যকুমার যাদবকেও। আমি বলে রাখি যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে যদি সূর্যকুমার যাদব পারফর্ম না করেন, তিনি যদি আবারও ব্যর্থ হন, তাহলে কিন্তু সূর্যকুমার যাদবের বিদায় ঘন্টা তিনি নিজেই বাজাবেন। সূর্যকুমার যাদবকে দলে রাখা হয়েছে তার একটা কারণ হচ্ছে যে তিনি ক্যাপ্টেন, তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ড্রেসিং রুম বিঘ্নিত হবে, একদম স্পষ্টভাবে বিঘ্নিত হবে। তাই মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই, এবং সেই জন্যই কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কোনো রকম সূর্যকুমারের প্রতি অ্যাটলিস্ট মানে কোনো রকম পদক্ষেপ নেয়নি। তবে যদি ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স না দেয় বা সূর্যকুমার যাদবের ব্যাট যদি কথা না বলে, তাহলে কিন্তু সূর্যকুমারের বিদায় ঘন্টা তিনি নিজেই বাজাবেন। একদম, অর্থাৎ এই যে শুভমান গিলকে সরানো এবং সে জায়গা থেকে সূর্যকুমারকেও কিন্তু একটা পরোক্ষে বার্তাই দিতে চাইলেও বিসিসিআই। আমরা আলোচনা করব, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতির সঙ্গে গতকালের টিমের স্কোয়াড নিয়ে আলোচনা হচ্ছিল। টি-20 বিশ্বকাপ যা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, 8ই ফেব্রুয়ারি। এই স্কোয়াডের সব থেকে বোধহয় আলোচিত নাম এবং যাকে নিয়ে আমরা কথা বলছি বারবার, ঈশান কিষানের কথা বলতে হয়, কারণ ঘরোয়া ক্রিকেটেও আমরা দেখেছি যে অধিনায়ক হিসেবে তার ভালো পারফরমেন্স ছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 2025-এ। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্বকাপের মতো মঞ্চে তাকে আনা হয়েছে। ঈশান কিষানের ছোটবেলার কোচ উত্তম মজুমদার কি জানিয়েছেন এই বিষয়ে, শুনে নেব। এতদিন পর ঈশান কিষানের দলে কামব্যাক এবং টি-20 ওয়ার্ল্ড কাপে কামব্যাক, কোচ হিসেবে তুমি কতটা খুশি? মানে আমি খুব খুশি, কারণ কি এর থেকে আর মানে ভাষা নেই। কারণ কি আমি পুরো লাস্ট 2 বছর ধরেই ঈশানের সঙ্গে আমি মানে অ্যাজ আ মোটিভেশন দিয়ে আসছি, কারণ কি ওর মাইন্ড লেভেলটা আমি নিচে আসতে দিচ্ছিলাম না। তারপরে এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্রতিটা ম্যাচে ও রাত্রিবেলায় আমাকে, ম্যাচের আগে আমাকে কল করতো, ওর 1 ঘন্টা করে আমাদের কথা হতো। তো আমি একটাই কথা বলেছিলাম, তুমি যদি এই সৈয়দ মুস্তাক আলী যদি চ্যাম্পিয়ন করাতে পারো, আর যদি তুমি 100 মারতে পারো ফাইনালে, ও 2টো 100 করেছে, ফাইনালে ওর 100, আমরা অনবদ্য 100 আমরা দেখেছি। বাট ও আমি বলেছি তোমাকে তোমার নাম সিলেক্টর না লিখে পারবে না, কারণ কি লিখতেই হবে। মানে এই যে ব্যাপারটা, আর ও যে খেলেছে ওরকম ভাবে অনবদ্য ব্যাটিং, আমি বলছি তোমার সমস্ত জিনিস, তোমার লাইফের কি কি ঘটনা হয়েছে, কি হয়েছে, সব একদিকে, আর তুমি তোমার ব্যাটিং একদিকে। বা তোমার লক্ষ্য একটাই থাকবে যে আমাকে জিততে হবে, আমাকে বড় রান করতে হবে। তো ওই হিসাবেই ওর যে ব্যাটিং ছিল, অনবদ্য ব্যাটিং, সেটা আমি খুব উপভোগ করেছি আর খুবই আনন্দ আর গর্বিত। টাফ টাইমটা, মানে যখন তাকে দল থেকে বাদ দেওয়া হলো, মানে 200 করার পর ওডিআইতে 200 করার পরেও তাকে বাদ পড়তে হলো, অনেক রকম প্রশ্ন তার অ্যাটিটিউড নিয়ে। এই সময়টা তো তুমি কাছ থেকে দেখেছো, এই সময়টা কেমন ছিল, কিভাবে ওভারকাম করলো ঈশান কিষান? দেখো, কারণ কি আমি তো সব সময় তোমার কি বলতো, আমি সবসময় ওর সাথে ছিলাম, হ্যাঁ না। আমি বলতে গেলে ও যখনই প্রবলেমে, যখনই ওর মাইন্ডে কিছু হতো, তখনই ও আমাকে কল করতো, আমরা ভিডিও কলে আমরা জিনিসটাকে অনেক রিল্যাক্স করে নিয়েছিলাম, কারণ কি ওই চিন্তাটাই আমি ওর মাইন্ড থেকে সরিয়ে দিয়েছিলাম।
যে এই যে তোমার জীবনে কিছু প্রবলেম হয়, কারণ কি তাহলে কিন্তু আমরা আগে দেখতে পারবো না। আগে তোমার যে আগে তুমি জীবনে যে কিছু করবে, হ্যাঁ না, সেটা কিন্তু তুমি যদি তাহলে ওইখানেই তুমি পড়ে থাকবে। তো তোমাকে মাইন্ড থেকে ওই জিনিসটাকে সরানোটা খুব দরকার ছিল। তো তাই জন্যই আমি আর ও আমরা মোটিভেশন লেভেলটাও, আর এই সময় ও ভগবত গীতাকে বলা হয়েছিল পাঠ করতে, তো ভগবত গীতা আর বাকি একটু মন্দিরে যাওয়া আর ভগবানকে প্রে করা, তো এই জিনিসটা ওর মনের মধ্যে অনেক খুশি নিয়ে এসেছিল, মনঃসংযোগ বাড়িয়েছে, আর ওর মধ্যে স্থিরতা নিয়ে এসছে। তো সেইটা খুব দরকার ছিল। আমার ব্যাটিং এ আমরা দেখতে পাচ্ছি ও মারছেও কিন্তু উইকেট দিচ্ছে না। সেই ঈশান কিষানকে আমরা আলাদা রকম ভাবে আমরা চিনতে পারি। মানে এটা কি ঈশান কিষান ভার্সন 2? হ্যাঁ, ঈশান কিষান ভার্সন 2, অ্যাবসলিউটলি। আচ্ছা, মানে এটা খুবই ভালো ওয়ার্ড, মানে ঈশান কিষান ভার্সন 2। কারণ কি নতুন ঈশান কিষানকে আমরা টিম ইন্ডিয়া দেখবে, আর নতুন ঈশান কিষানকে সমস্ত যত দর্শক আছে সবাই সবাই মানে এনজয় করতে পারবে ওর ব্যাটিংটা। ঠিক। T20 ওয়ার্ল্ড কাপে ঈশানকে নিয়ে কি এক্সপেকটেশন? আমার তো একটা এক্সপেকটেশন, কারণ যেই হিসাবে ও ব্যাটিং করছে, অভিষেক শর্মা আর ঈশান কিষানই ওপেন করানো উচিত। কারণ কি যেই অনবদ্য ব্যাটিং, কারণ কি ওয়ার্ল্ড কাপে আমাদের এই যে ফার্স্ট 6 ওভার যে পাওয়ার প্লেটা, সেটা এই দুজনের এই ধারাবাহিকতা আর দুজনের এই একই মাইন্ড সেট আপ, যেটা যে মারা শর্ট খেলা, তো আমাদের মনে হয় যে যে কোনো টিমের কাছে মুশকিল এনে দেবে। তো আমার মনে হয় যে যদি ঈশান কিষান আর অভিষেক শর্মার মধ্যে যদি যুগলবন্দি হয়, তাহলে তো আমাদের টিম ইন্ডিয়ার কাপ জেতা আর কি কাপটাকে আমাদের ঘরে রাখা মানে খুব সহজ হয়ে যাবে। আপনাদের শোনালাম ঈশান কিষানের ছোটবেলার কোচ উত্তম মজুমদার কি বলেন। জয়জ্যোতি, এই যে ঘরোয়া ক্রিকেটে যে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছে ঈশান কিষান, সেটাই কি আজকে তাকে এই বিশ্বকাপের মঞ্চ তৈরি করে দিল? অবশ্যই, এবং এটা বার্তা আমি একটু আগে বললাম যে ঘরোয়া ক্রিকেটে ভালো যদি পারফরমেন্স দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু বিসিসিআই দেখছে, সিলেকশন কমিটি দেখছে, এবং সেটার সুফল কিন্তু পাওয়া যাবে। ঈশান কিষানের এই মানে সিলেকশনটা বাকি ক্রিকেটারদের কিন্তু উদ্বুদ্ধ করবে যে আমরা যদি ভালো পারফর্ম করি তাহলে ভারতীয় দলের দরজা কিন্তু আমাদের জন্য খোলা, এবং ঈশান কিষান ডিজার্ভ করে। দুর্ধর্ষ ব্যাটার। তুমি শুনলে এখানে ইন্টারভিউতে উত্তম মজুমদার বলছিলেন যে তিনি ঈশান কিষানকে বলেছেন যে গীতা পাঠের কথা, যাতে শান্ত থাকে। মানে এই সময়টা না, মানে অত্যন্ত মানে যখন নাকি মানুষ এই ফেজের মধ্যে দিয়ে যায়, অত্যন্ত প্রেশার থাকে, সেই সময় দাঁড়িয়ে নিজেকে শান্ত রাখতে হয়। এবং ঈশান কিষান কিন্তু সব কিছু করেছেন ক্রিকেট ফিল্ডে যা যা করার, এবং একই সঙ্গে বাইরের দিকটাও, মনস্তাত্ত্বিক দিক থেকেও যাতে তিনি যথেষ্ট শক্তিশালী থাকেন সেটার কাজও কিন্তু কোচ করছেন। এবং অবশ্যই আমরা আশা করব ঈশান কিষান যাতে ভালো পারফরমেন্স দেয়। একদমই আলোচনা চলছে, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, আর শুভমান গিলকে নিয়ে কথা হচ্ছে। একটু আগেই তুমি বলছিলে যে সূর্যকুমার যাদব এবং শুভমান গিল, যাদের স্ট্রাইক রেটের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যদিও সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তাকে সরালে ড্রেসিং রুমের যে এনভায়রনমেন্ট সেটাই কোথাও ব্যাঘাত করবে, তবে শুভমান গিলের সঙ্গে আলোচনা না করে সরানো, তার প্রতি একটা অবিচার, এটা বোধহয় ভেতর ভেতরের মধ্যে কাজ করছে শুভমান গিলের। কেন তাকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, এটা একটা মানে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবরটা করেছে, তবে আমার সূত্র অন্য কথা বলছে। সূত্র যেটা বলছে যে তাকে জানানো হয়েছে শনিবার দিন, মানে আজকে রবিবার, গতকাল সকালবেলায় তাকে জানানো হয়েছে যে আমরা এই ডিসিশন নিতে চলেছি। এবং মানে শুভমান গিল এতে অবাক হয়ে গিয়েছেন যে যেদিন নাকি সিলেকশন ডে, যেখানে সিলেকশন টিম মানে যে টিম সিলেক্ট হবে, সেই দিন কেন তাকে ফোন করা হচ্ছে। তো এই ডিসিশনটা সাউথ আফ্রিকা ইন্ডিয়া সাউথ আফ্রিকা T20 সিরিজ চলাকালীন মাঝ বরাবর সময়ে কিন্তু সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছিল যে তাকে রাখা হবে না।
সেই সময় যদি তাকে বলে দেওয়া হতো তাহলে আরও বেটার হতো। কেন সিলেকশন ডেতে ফোন করে বলছে, কোনো একজন নাম বলছি না আমি, তাকে ফোন করে জানিয়েছে যে আমরা এই মানে যেহেতু কম্বিনেশন তুমি স্যুট করছো না এই জন্য তোমাকে রাখতে পারছি না, দুঃখিত। তো এটা কিন্তু বলা হয়েছে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, বলা হয়নি। এবং এখনকার দিনে তো এরকমই যে একটা মিডিয়া করলে বাকি সব মিডিয়া ওই দিকেই যায়। তবে যাই হোক, যেটাই হোক, শুভমান গিলকে বাদ দেওয়াটা একটা বিরাট সিদ্ধান্ত। আমি ওটাই বলবো যে রিসেন্ট টাইমে এরকম সিদ্ধান্ত, এরকম বোল্ড সিদ্ধান্ত কিন্তু নিতে দেখা যায়নি বিসিসিআইকে। আমার ঠিক মনে পড়ছে না যে এরকম বোল্ড সিদ্ধান্ত, যে ভাইস ক্যাপ্টেন তাকে হঠাৎ করে ড্রপ করে দেওয়া। তবে যেটা করেছে হয়তো টিমের ভালোর জন্যই করেছে, এবং সেটার জন্য, এই সাহসী সিদ্ধান্তের জন্য অজিত আগারকার এবং বাকি সদস্যদের, সিলেকশন কমিটির বাকি সদস্যদের অবশ্যই স্যালুট থাকবে। এবং একই সঙ্গে যখন কালকে বলছেন দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই সেক্রেটারি, যখন শুভমান গিলের নামটা নিচ্ছেন না, এটা কিন্তু মানে সেই সময় একটা মানে বিরাট আলোড়ন তৈরি করে দিয়েছে, শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে, যে শুভমান গিল নেই। এবং প্রত্যেক ক্রিকেটারকে বলতে শুনছি, সেটা সানি গাভাস্কর হোক বা অন্যান্য ক্রিকেটার হোক, যে শুভমান গিলের না থাকাটা কিন্তু একটা হিউজ স্টোরি। সত্যি মানে হয়তো বিশ্বকাপ পরেও শুভমান গিল কেন দলে মানে রাখা হয়নি এটা নিয়ে আলোচনা হবে। তবে আমি আরও একবার বলছি যে কম্বিনেশনটা রাখা হয়েছে সেটা কিন্তু ভালো কম্বিনেশন, এবং হয়তো দলের স্বার্থেই বড় নামকে বাদ দেওয়া হয়েছে। একদমই, অর্থাৎ দুটো ফরম্যাটের অধিনায়ক, ওয়ান ডে এবং টেস্ট ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলের এই বাদ যাওয়া নিয়ে কথা উঠছে। তবে দলের স্বার্থে তো অনেক কিছুই করতে হয়, দলের স্বার্থেই বিসিসিআইর এই সিদ্ধান্ত, যেমনটা বললে তুমি। আর এবার আসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনাল, এবং এই ফাইনালে লজ্জার হার ভারতের পাকিস্তানের কাছে। তবে গ্রুপ পর্বের একটা ম্যাচে পাকিস্তানের কাছে জয় এনেছিল ভারত। তবে আজকে যেটা হলো, 8 উইকেটে প্রথমে 347 করে পাকিস্তান, আর সেই রান চেস করতে গিয়ে অল্প রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জয়জ্যোতি, ভারতীয় ব্যাটিং কিন্তু আজ খুব একটা ভালো ছিল না। বৈভব সূর্যবংশী, তারপর তুমি আয়ুষের ব্যাটিং দেখো, বিহান মালহোত্রা, প্রত্যেকে কিন্তু সেভাবে নজর কাটতে পারেনি। অন্যদিকে সমীর মিনহাজ পাকিস্তানের, তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং বেশ কিছু রেকর্ডও করেছেন তিনি। খুব একটা ভালো ছিল না তুমি যে বললে, আমি এটা বলছি যে খুবই খারাপ ছিল ভারতীয় ব্যাটিং। এর থেকে খারাপ ব্যাটিং মানে করলে আর কি বলবো, আর কিছু বলার নেই। এবং এরকম ব্যাটিং করে কোনো ফাইনাল জেতাও যায় না। আর একটা কথা বলে রাখি যে 4-6 মার্চে সব ঠিক আছে, মানে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ট্যালেন্ট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে টেম্পারামেন্টটাও দরকার। টেম্পারামেন্ট না থাকলে কিন্তু বড় ক্রিকেটার হওয়া যায় না, তাহলে কিন্তু হারিয়ে যেতে হবে। কোথায় যে হারিয়ে যাবে এরকম অনেক ক্রিকেটার হারিয়ে গিয়েছে। তাই টেম্পারামেন্ট রাখতে হবে এবং পেশেন্সটা রাখতে হবে, যে ক্রিজে টিকে থাকতে হবে। তুমি যদি ক্রিজেই টিকে না থাকো তাহলে ম্যাচটা বের করবে কি করে? আজকে একদম ভারতীয় টপ অর্ডার মানে পুরোপুরি কলাপস করে গিয়েছে। আয়ুষ মাত্রে বড়, অ্যারন জর্জ বড়, সবাই কিন্তু মানে ফ্লপ। এবং এইভাবে যা রান সংখ্যা 2, 7, 9, 13 ম্যাচ বের করা সম্ভব নয়। 348 টার্গেট, যেখানে পাকিস্তানের সমীর মিনহাজ একটা মানে মানে দুর্ধর্ষ একটা ইনিংস খেলেছেন। 172 রানের ইনিংস, 113 বলে 150-এর উপর স্ট্রাইক রেট। তাই মানে 348 চেস করতে গেলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামতে হবে। তার মানে এটা নয় যে প্রতি বলে মারবো, প্রতি বলে আমি দেখছিলাম যে প্রথম থেকে যখন ভারতীয় ব্যাটাররা শুরু করছিলেন, প্রত্যেক বলে তারা অ্যাটাক করছেন, প্রত্যেক বলে অ্যাটাক করলে তো আউট হবেই। এবং সেটাই হয়েছে যে টোটাল 156-তে অল আউট এবং 191-তে ম্যাচটা হেরে গেল ভারতীয় দল। একদম লজ্জার হার, এবং এই হার থেকে অবশ্যই শিখতে হবে ভারতীয় তরুণ ক্রিকেটকে। একদম। এবং পাকিস্তান বোলিং নিয়ে কি বলবে তুমি? পাকিস্তান বোলিং ভালো বোলিং, এবং পাকিস্তান বোলিং যতটা ভালো তার থেকে খারাপ ব্যাটিং বলবো ভারতীয় ব্যাটারদের। এবং পাকিস্তান বোলারদের মধ্যে তারা ভারতীয় ব্যাটারদের মাইন্ড রিড করেছেন, এবং তারা বুঝতে পারছিলেন যে এরা প্রত্যেক বলেই যাচ্ছে, মানে চেস করছে, যে প্রত্যেক বলেই বড় শট খেলার জন্য একটা যে মোটিভ, সেটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী বুদ্ধিদীপ্ত বোলিং করছেন। এবং যার ফলস্বরূপ যেটা হলো যে একের পর এক উইকেট পতন এবং পাকিস্তানের এই বিশাল জয়। এবং এখান থেকে এইটাই শেখার যে শুধুমাত্র ট্যালেন্টে হবে না, টেম্পারামেন্ট রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, তাহলে কিন্তু ম্যাচ বের করা যায়, আদারওয়াইজ কিন্তু ম্যাচ বের করা যায় না। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। ধন্যবাদ জয়জ্যোতি। আর স্পোর্ট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাত 11টায় স্টেডিয়াম বুলেটিনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।